বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ডেভিল ইনুস কিভাবে শর্তের জালে আটকে পড়েছেন এবং এর থেকে পরিত্রাণের তার কোনো উপায় আছে কিনা। তার আগে একটি বিষয়ে আপনাদের নজরে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে গতকালকে জেনারেল এম.এ.জি. উসমানির 107তম জন্মবার্ষিকী ছিল। এই উপলক্ষে সেনা সদর থেকে, সেনাবাহিনী থেকে একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে তাদের ফেসবুক পেজে, বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে। সেখানে আমি বিশ্বাস করতে চাই এবং আমি এটাও মনে করি যে তারা ভুলবশত জেনারেল উসমানীকে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে উল্লেখ করেছে। আসলে সেটা হবে প্রধান সেনাপতি। জেনারেল উসমানী 1970 সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়েই জাতীয় পরিষদ সদস্য হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি সামরিক বাহিনীর একজন সিনিয়র অফিসার ছিলেন, তাই মুজিবনগর সরকার, যে সরকারের অধীনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন আইনগত, সাংবিধানিক মুক্তিযুদ্ধের এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এরা পৃথিবীর সব দেশেই রাষ্ট্রপতি হয় সুপ্রিম কমান্ডার। চিফ অফ আর্মি স্টাফ আর সুপ্রিম কমান্ডারের মধ্যে পার্থক্য আছে। সুপ্রিম কমান্ডার হলো সর্বাধিনায়ক, আর চিফ অফ আর্মি স্টাফ বা চিফ অফ মুক্তি বাহিনী বা লিবারেশন ফোর্স হলো সেনাপ্রধান বা সেনাপতি, প্রধান সেনাপতি। তো সশস্ত্র সেনাবাহিনীর গতকালকের এই ত্রুটিপূর্ণ শুভেচ্ছা বাণীটি দেখে আমার নজরে এসেছে। আমি আমার ফেসবুকে আজকে সেইটা উল্লেখ করেছি। আমি ভাবতে চাই এবং বিশ্বাস করি যে সেনাবাহিনীটা অনিচ্ছাকৃত ভুল এবং অসাবধানতাবশত এই শব্দ প্রয়োগ করা হয়েছে। আসলে সেটা সর্বাধিনায়ক না হয়ে সেনাপতি হবে, প্রধান সেনাপতি। আপনারা জানেন যে গত পরশু এবং গতকালকে দুইটা মিটিং নিয়ে এখনো বেশ তোলপাড় চলছে। সেটা হচ্ছে যে 31শে আগস্ট প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক, এবং তারপর দিন মিনস গতকালকে মহামান্য রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক জল্পনা কল্পনা হচ্ছে। এই বিষয়ে আমি গতকালকে মোটামুটি যতটুকু বলার ততটুকু বলেছি, কিন্তু আজকেও সে বিষয়ে কিছু কথা বলতে চাই, যা গতকালকে হয়তো আমি বলিনি। গতকালকে আমি যা বলেছি সেটা ছিল মূল কথা, সারমর্মগুলো আমি বলেছি।
হয়তো কিছু কিছু বলেছি, কিন্তু আরো যতটুকু জানা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে সেনাপ্রধান যে অবস্থান নিয়েছেন সেই অবস্থানটা অত্যন্ত শক্ত অবস্থান এবং পরিষ্কার অবস্থান। এই অবস্থানের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশকে, লাইনচ্যুত বাংলাদেশকে লাইনে নিয়ে আসা, একটি নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবেন, সেটাই তার মূল লক্ষ্য। এবং বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক মহলের, যেসব মহলের প্রভাবে প্রভাবিত, সেই সব মহলেরও ইচ্ছা এবং উদ্দেশ্য বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার দ্বারা পরিচালনার পথে ফিরিয়ে নিয়ে আসা। তার মানে হচ্ছে ইউনূস যেভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে দেশকে কিছু দেয়া, এবং সে যেভাবে চরমভাবে একজন স্বার্থপর ব্যক্তি হিসাবে দেশে এবং বিদেশে প্রমাণ করেছে যে সে কিভাবে নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। তো এরকম একটি অবস্থায় প্রেক্ষিতেই শান্তিপূর্ণ সমাধানের জন্যই প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনী প্রধানের পরামর্শ, আলোচনা এবং একটা সাংবিধানিক পথেই হেঁটে দেশকে সঠিক পথে নিয়ে আসা। আমি যতটুকু মনে করি তাতে তাদের আলোচনা সফল হয়েছে এবং সেভাবেই যাবে। এখন ইউনূস বাস্তব অর্থে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবের সাথে দেখা করে তাকে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ বাস্তবায়ন করে বা সেই পরামর্শ মতো চললে, আমি গতকালকেও বলেছি, আবারও বলি, রাষ্ট্র পরিচালনায় এই ডেভিল ইউনূসের আর কোনো নিয়ন্ত্রণ নেই, থাকতে পারে না। যা কিছুই করতে হবে তাকে সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তাকে করতে হবে, যে কয়দিন থাকে। যতটুকু শুনেছি তাকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে তাকে জরুরি ভিত্তিতে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ মেনটেন করতে হবে, এইভাবে চলতে হবে, আর কিছু কাজ করতে হবে। এবং আমি আশা করি সেই সব কাজের মধ্যে অচিরেই আমরা যেসব বীর মুক্তিযোদ্ধাদেরকে, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে, জ্যেষ্ঠ নাগরিকদেরকে মবের মাধ্যমে নাজেহাল করা হয়েছে, অপমানিত করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, আমরা তাদেরকে মুক্ত দেখতে পাব। ইউনূসকে সামনে রেখে যারা এতদিন আমাদের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কখনো কখনো কারো কারো নাম নিয়ে যে সমস্ত অপমানজনক
শব্দ ব্যবহার করেছে, সেগুলো থেকেও আমরা আগামীতে বিরত থাকতে দেখব, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য থেকেও আমরা কিছু কিছু উচ্ছৃঙ্খল নব্য রাজনীতির সাইনবোর্ডধারীদের দূরে থাকতে দেখব এবং যত রকমের মব ভায়োলেন্স হবে, মব জাস্টিস হবে, উচ্ছৃঙ্খলতা হবে, সেগুলির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তাতে সে যেই হোক, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে ইউনূস আর কোনো সিদ্ধান্ত নিতে পারার কোনো সুযোগ নেই। এরকম একটি পরিস্থিতিতে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ইউনূস কেন মেনে নিবে? ইউনূস এজন্য মেনে নিবে, তার অপরাধ প্রমাণিত, তার কুকর্ম প্রমাণিত। তাকে যদি সহি সালামতে দেশ ত্যাগ করতে হয়, তাহলে তাকে যা বলা হবে তাই তাকে করতে হবে। তার যে অবৈধ সম্পদ গড়ে উঠেছে, পাহাড়, সম্ভবত তিনি এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। হেরাল্ড ট্রিবিউন, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন একটা পত্রিকা, এখন নেই সেটা খুবই 80-র দশকে খুবই প্রভাবশালী পত্রিকা ছিল ইন্টারন্যাশনালি। সেই পত্রিকা 87 সালে হেডলাইন ছাপা হয়েছিল, রিচেস্ট ম্যান অব দি পুয়ারেস্ট কান্ট্রি, এরশাদকে কেন্দ্র করে। সবচেয়ে গরিব দেশের সবচেয়ে ধনী রাষ্ট্রপতি। ওই বক্তব্যটি বা ওই মন্তব্যটি আজকে আমাদের দেশের ইউনূসের জন্য যুৎসই এবং অ্যাপ্রোপ্রিয়েট। ইউনূস বর্তমানে বাংলাদেশের রিচেস্ট ম্যান। তার যে কত সম্পদ, কত টাকা, সেও জানে না। একটা ৬,০০০ টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের চাকরি নেওয়া ব্যক্তি আজকে লাখ টাকা, লক্ষ কোটি টাকারও বেশি টাকার সম্পদের মালিক হয়েছে। এরপরেও আমাদের দেশের কিছু মানুষ, দুঃখজনক হলেও শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ, অন্ধের মতো এই লোকটাকে সমর্থন বা প্রশংসা করতে চায়। তো ওইসব ব্যক্তিরা এরকমই, যে মানে ওইরকম একটা কথা আছে না, আমার স্ত্রী যতই কালো হোক, যতই কুৎসিত হোক, সে আমার স্ত্রী। তাকে আমি স্ত্রী বলে গ্রহণ করেছি বা তাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি।
অতএব সে যাই করুক, যত খারাপই করুক, সে তো আমারই, এরকম একটি কথা তাদের জন্য প্রযোজ্য। কিন্তু দেশের অধিকাংশ মানুষের 99% মানুষের চোখ খুলে গেছে যে তারা কত বড় ভুল করেছে, তারা কতটা অপাত্রে পানি ঢালেছে, তারা কতটা প্রতারিত হয়েছে এই মানুষটি দ্বারা। এই মানুষটা কত লোভী, কত স্বার্থপর, কতটা বাংলাদেশ বিরোধী, আজকে দেশের অধিকাংশ মানুষ হারে হারে টের পাচ্ছে। তো তার সেই সম্পদ রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য এখন সামরিক বাহিনীর কথায় তাকে উদ্বস করতে হবে, লেফট রাইট করতে হবে, যা বলে তাই শুনতে হবে। এখন আর এই বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ডাকার পরে তারা বলে না আমরা আছি আপনার সাথে। তাদেরও সেই মোহ কেটে গেছে এবং তারাও বুঝে গেছে ইউনূস আসলে একটা ফানুস, অন্তঃশ্বাস শূন্য ব্যক্তি। এরকম একটা পরিস্থিতিতে তাকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু সরিয়ে দিয়ে তো তার রাষ্ট্র তো চলতে হবে, সরকার তো পরিচালনা করতে হবে। সেই ব্যবস্থাটাই এখন হচ্ছে। সে কথা আছে না, ফোক কথা, সে বাদের খাতায় বাতিল, তো সে হলো বাদের খাতায় চলে গেছে, গন কেস। এখন তার মূর্তিটা, কঙ্কালটা এখন একটা চেয়ারে বসানো রেখে দেওয়া হয়েছে, সব আইন কানুন মেনে, সব সাংবিধানিক ব্যবস্থা মেনে। তারপর যখন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একটা নিরপেক্ষ সরকার আসবে বা নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া যাবে, সেইভাবে ব্যবস্থা করে তখন তাকে যা করার করা হবে। এর সবই আপনারা ইতিমধ্যেই গতকালকে এবং আজকের বিভিন্ন কর্মতৎপরতার মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা দেখছেন এবং উপলব্ধি করছেন। যেমন নূরকে বেদম প্রহার করার পরে ইউনূস সেন্টার থেকে, যমুনা থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে দেখে নেয়ার কথা বলা হয়েছে। ওইটার সারমর্ম হলো এটা। কিন্তু গতকালকে সেনাবাহিনীর প্রধান তার সাথে দেখা করার পরে ওই ইউনূস সেন্টার থেকেই বিবৃতি এসেছে। সোকল প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 180 ডিগ্রি ঘুরে গিয়ে যাকে একদিন, এক রাত আগে, কয়েক ঘন্টা আগে যাকে শাস্তির আওতায় আনবে, তদন্ত কমিশন গঠন করা হবে, তাকে বলা হচ্ছে তার কাছে কি, তাদের কাছে কৃতজ্ঞ, প্রশংসায় পঞ্চমুখ। এটা কি বলে ঠেলার নাম? বাবাজি। আমি সবসময় কয়েকদিন পর্যন্ত বলে আসছি, যা হবে সামনে, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এবং 18 কোটি মানুষের কল্যাণে আমরা আশা করি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি নির্বাচন নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। আমি পলিটিক্যাল পার্টির পোলারাইজেশন নিয়ে কোনো কথা বলতে চাই না। কোনো ইকুয়েশন আমি এখন আসতে চাই না। কত কথা শুনি, হাসি, মানে এক ধরনের গল্পের মতো শুনি আর কি। কত লোকে কত কথা বলে। আমার দৃষ্টিকোণ থেকে, আমার ধারণায়, আমি যেভাবে চিন্তা করি,
যেভাবে মনে করি সেই অবস্থানে থেকে এখনই আমি নির্বাচনে কে কি কোথায় কি কার কি অবস্থা এগুলো নিয়ে বিবেচনা কোনো হিসাব নিকাশ করতে চাই না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই না। বাট আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের মন স্থির হয়ে গেছে এবং প্রতিটা মুহূর্তে বাংলাদেশের মানুষ রিয়েলাইজ করতেছে তাদের কি পাওয়ার কথা ছিল, তারা কি পেয়েছে, তারা কোথায় ছিল, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই উপলব্ধিটাই হলো আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সিদ্ধান্ত। অতএব সেই সময় আসলে এইসব গুজব, গুঞ্জন, অঙ্ক, কে কার সাথে কে কাকে কি করে সব সব আলোচনা হবে এবং প্রমাণিত হবে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং আস্থার সাথে বলতে চাই, সত্যি সত্যি আমরা ভালোর দিকে যাচ্ছি। এই ইনুস নামক দানব, জঞ্জাল, রাহু থেকে আমরা অচিরেই মুক্ত হতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।